হাসান, তোমাকে আবারও ধন্যবাদ একটা ইনফরমেটিভ প্রেজেন্টেশনের জন্য মেলিউডোসিসের উপর। যেমনটা বলা হয় যে যদিও মেলিউডোসিস অলমোস্ট এভরি অর্গানকে ইনভলভ করতে পারে, এবং আমরা যারা ট্রপিক্যাল এরিয়াতে আছি, ক্রান্তীয় অঞ্চলে আছি, তাদের জন্য মেলিউডোসিসকে যে কোনো অর্গানের যে কোনো প্রবলেমের ডিফারেন্সিয়াল ডায়াগনোসিসে কিন্তু আমরা সেটা আনতে পারি এবং আনা উচিত। আর বিশেষ করে যারা রেসপিরেটরি মেডিসিনের, তাদের জন্য মেলিউডোসিস সবচেয়ে ইম্পর্টেন্ট অন্য যে কোনো অর্গানের চেয়ে, কারণ অলমোস্ট 50% ক্ষেত্রে মেলিউডোসিসের অ্যাসোসিয়েটেড লাং ইনভলভমেন্ট থাকে, এবং সেপ্টিসেমিয়ার মোস্ট ইম্পর্টেন্ট পার্ট সেপ্টিসেমিক ডিজিমিনেশনের সেটা হলো লাং। তো আজকের এই প্রেজেন্টেশনের উপর তোমাদের কোনো প্রশ্ন থাকলে অথবা মেলিউডোসিস রিলেটেড ওভারঅল কোনো প্রশ্ন থাকলে তোমরা করো। প্রথমে ফেজে রেসিডেন্ট। হ্যাঁ, কারো কোনো কোশ্চেন নাই? আচ্ছা, ফেজ এ থেকে না থাকলে, কোশ্চেন না থাকলে ফেজ বি থেকে প্রশ্ন করো। ফেজ বি এবং এফসিপিএস থার্ড পার্ট। থ্যাংক ইউ হাসান ফর নাইস এন্ড ইলাবোরেটেড প্রেজেন্টেশন। আমার একটা কোশ্চেন হলো যে আমরা হয়তো চিন্তা করি যে মাল্টিপল অর্গান ইনভলভমেন্ট, যে মাল্টিপল সাইটে যদি অ্যাবসেস থাকে, তাহলে এখনকার সময় ক্লিনিক্যাল কন্টেক্সটে খুব একটা স্ট্রং ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস মেলিউডোসিস চিন্তা করি। আমি বলতেছি যে একটা সিঙ্গেল অর্গান ইনভলভমেন্ট বা সিঙ্গেল অর্গান অ্যাবসেস বা এই ধরনের সিঙ্গেল অর্গান বা সিঙ্গেল লিশনের প্রিভ্যালেন্সটা কেমন মেলিউডোসিসে? হ্যাঁ হাসান স্যার, সিঙ্গেল অর্গানে তো মানে খুবই কম প্রেজেন্টেশন আর কি। আসলে সিঙ্গেল অর্গান ইনভলভমেন্ট সেটা যদি রেসপিরেটরি হয়, লাংস হয়, তাহলে খুবই কমন। অনলি নিউমোনিয়া নিয়ে পেশেন্ট প্রেজেন্ট করতে পারে মেলিউডোসিস, অনলি ক্যাভিটারি লিশন নিয়ে পেশেন্ট প্রেজেন্ট করতে পারে মেলিউডোসিস। বা তুমি বলতে পারো যে রেসপিরেটরিতে মোস্ট অফ দ্য ডিজিজ মেলিউডোসিসের ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস। ধরো পেশেন্ট লাং এপসিস নিয়ে আসছে, তুমি তার একটা ক্যাভিটারি লিশন লাং এপসিস, ইউ আর ট্রিটিং অ্যাজ লাং এপসিস, তুমি সেখানে ফেল করবা, কারণ সেটা যদি মেলিউডোসিস হয়। তুমি যদি তার হিস্ট্রি, এক্সামিনেশন, এপিডেমিওলজি ওই সব কিছু চিন্তা না করে, বা অ্যাসোসিয়েটেড আদার অর্গান যদি ইনভলভমেন্ট থাকে সেটা তো ভালো, এবং সেইগুলি সার্চ না করে যদি তুমি একটা লাং এপসিসের ট্রিটমেন্ট দিতে থাকো, বা হাসান প্রেজেন্টেশনে যেরকম বললো যে আমি ক্যাভিটারি লিশন পেলাম আপার লোবে অথবা এট এনি সাইড ক্রনিক ইলনেস, তাকে আমি টিউবারকুলোসিসের ট্রিটমেন্ট দিয়ে দিলাম, ইউ উইল ফেল। অথবা নিউমোনিয়া, তাই না? পেশেন্ট মেলিউডোসিসের একটা ইম্পর্টেন্ট প্রেজেন্টেশন হলো নিউমোনিয়া। মেলিউডোসিস তো একটা ব্যাকটেরিয়াই, এবং আমরা যেহেতু ইনফেকশন উইথ লাং অপাসিটি, সেটা আমরা নিউমোনিয়াই বলবো। এই যে একটা কমিউনিটি অ্যাকোয়ার্ড নিউমোনিয়া, সেটা যদি মেলিউডোসিসের জন্য হয়, তাহলে আমরা যে কমন ট্রিটমেন্ট প্রোটোকল ফলো করি ফর ট্রিটমেন্ট অফ নিউমোনিয়া, সেক্ষেত্রে তুমি ফেল করবা, কারণ মেলিউডোসিসের জন্য তোমার আলাদা ট্রিটমেন্ট দিতে হবে, যেটা বলেছি, এবং সেটা প্রলং ট্রিটমেন্ট দিতে হবে। তো তোমার কোশ্চেনের সামারি হলো সিঙ্গেল অর্গান ইনভলভমেন্ট হতে পারে, এবং বিশেষ করে সেটা যদি রেসপিরেটরি হয় তাহলে আরো বেশি হতে পারে। সেই জন্য তোমরা যারা রেসপিরেটরির লাং মেলিউডোসিস নিয়ে তোমাদের কনসার্ন আরো বেশি থাকবে। সেক্ষেত্রে স্যার আমরা হাইলি সাসপেশন কখন ধরবো, যে একটা নিউমোনিয়া আছে সাথে রিস্ক ফ্যাক্টর গুলো যে থাকে তখনই ধরবো, নাকি এমনি পেলে আমরা একটা স্ট্রং একটা চিন্তা করবো, যে বিশেষ করে অ্যাবসেস থাকলে ডিডি হিসেবে ধরবো, নাকি ওর সাথে তার ডায়াবেটিস আছে বা ওই যে রেনাল স্টোন বা সিকিডি এরকম হ্যাঁ, থাকতে হবে এখন কিনা, মানে আমাদের মনে করো যে রিস্ক ফ্যাক্টর তো রিস্ক ফ্যাক্টর তো তোমার ডেফিনেটলি জিজ্ঞেস করতে হবে, যে বিশেষ করে আমরা যারা এই যে ট্রপিক্যাল কান্ট্রিতে আছি, তাই না? বাংলাদেশ তার একটা অংশ। তো আমাদের এখানে কিন্তু অনেক পেশান, বেশিরভাগ তো আমরা কৃষক, তাই না? সেই কৃষকরা কি করে, ধান খেতে কাজ করে, এবং এটা যারা নাকি সয়েল এন্ড ওয়াটার মানে কাদামাটিতে কাজ করে যারা, তাদের কিন্তু এটা হওয়ার রিস্ক বেশি।
যদি অ্যাসোসিয়েটেড অন্য রিস্ক ফ্যাক্টর থাকে, যেমন ডায়াবেটিস মেলিটাস, বার্ন, রেনাল ডিজিজ, ইভেন সিওপিডি, তাই না? সিওপিডি তো খুব কমন, সিওপিডি পেশেন্টের হয়। তো সেরকম আর রিস্ক ফ্যাক্টর, হেমাটোলজিক্যাল ডিজিজ আছে স্যার। হ্যাঁ, একটা ফার্মার তার যদি এরকম নিউমোনিয়া নিয়ে আসে, তাহলে অন্য মানে নিউমোনিয়ার সাথে এটা তোমাকে অ্যাটলিস্ট ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস রাখতে হবে। তুমি যখন দেখতেছো যে এটা অ্যান্টিবায়োটিক দেওয়া সত্ত্বেও রেপিডলি স্প্রেডিং, ধরো যে এটা একটা মেলিওডোসিসের পেশেন্ট, ধরো না ইন রিয়েল লাইফ এটা মেলিওডোসিস, তোমার প্রথমে হয় কি যে একটু নোডুলার ওপাসিটি হয়, সেই নোডুলার ওপাসিটিটা রেপিডলি এক্সপান্ড করে গেল ডেসপাইট হ্যাভিং অ্যান্টিবায়োটিক, তারপর একদম হোল লাং জুড়ে তোমার কি করে অল দ্য লোবস তোমার ইনভলভ হয়ে গেল, এরকম রেপিডলি স্প্রেডিং একটা ভেরি সিক পেশেন্ট, পেশেন্ট এত বেশি অসুস্থ থাকবে, এমনকি দেখা গেল যে এক্সরেতে তেমন ফাইন্ডিং নাই, কম ফাইন্ডিং, এক্সরের তুলনায় পেশেন্টের রেসপিরেটরি ফেলুর বলো, তার রেসপিরেটরি আদার ম্যানিফেস্টেশন বলো, ক্লিনিক্যাল অন্য ক্লিনিক্যাল ফিচার বলো, পেশেন্ট বেশি টক্সিক থাকবে, সেটা একটা পয়েন্ট। পেশেন্টের হিস্ট্রি থাকবে যে তার যে এক্সপোজার, ধান খেতে কাজ করে, বিশেষ করে পেডি ফিল্ডে কাজ করে, বা অন্য যে কোনো খেতে কাজ করে যেখানে কাদা মাটি আছে, সেই জন্য যেমন যে এরিয়াতে তোমার পেডিফিল্ড বেশি, যেমন ইন্ডিয়ার দক্ষিণ অংশ, বাংলাদেশ, থাইল্যান্ড, ভিয়েতনাম, এই এরিয়াতে কিন্তু, যদিও অস্ট্রেলিয়ার উত্তরে হয়, সেখানে ধান ক্ষেত আছে কিনা জানি না, এই এরিয়াতে কিন্তু তোমার মেলিটোসিসটা বেশি হয়। তো তোমার প্রশ্নের সারাংশে যদি যাই, যে শুধুমাত্র কোনো ক্লিনিক্যাল ফিচার দিয়ে আমি মেলিটোসিস বলে দিতে পারবো, সেটা সম্ভব না। কিন্তু তুমি মেলিটোসিস যখন চিন্তা করবা যে এটা অ্যান্টিবায়োটিক রেসপন্স করতেছে না কেন, পেশেন্ট এত ডিসপ্রপোর্শনেটলি টক্সিক কেন, আমি অন্য টেস্টের সাথে মেলিটোসিসের ইনভেস্টিগেশনও করব, তখন তোমার ডায়াগনোসিস বের হয়ে আসবে, ইউ উইল অ্যাডভাইস। আমাদের নলেজটা হলো এই নয় যে আমি আসলো মানেই আসা মাত্রই মেলিটোসিসের ট্রিটমেন্ট দিয়ে দেবো, আমি অ্যাটলিস্ট এটা যে ইনভেস্টিগেট করতে হবে সেই নলেজটুকু যাতে মানে আমাদের থাকে, আমাদের ধারণা থাকে, না হলে আই উইল লুজ দ্য পেশেন্ট, পেশেন্ট উইল ডাই, এবং এটার মর্টালিটি কিন্তু খুব হাই। এই যে এই পেশেন্টের নিউমোনিয়া, দিস মে বি অনলি লোকাল নিউমোনিয়া অর মে বি পার্ট অফ সেপ্টিসেমিয়া, হয়তো পেশেন্ট সেপ্টিসেমিয়াস। এখন সেপ্টিসেমিয়া থাকলে আমরা কি চিন্তা করি, ব্লাড ফর সিএস, এটা ব্যাকটেরিয়া ছাড়া অন্য কোনো কিছু চিন্তা করতেছি না, আমরা গ্রাম পজিটিভ, গ্রাম নেগেটিভ, এমআরএস এ সব কাভারেজ দিচ্ছি, বাট পেশেন্ট উইল নট সার্ভাইভ যদি তুমি মেলিডোসিসটা এখানে চিন্তা না করো। তুমি চিন্তা করবা এবং অ্যাকর্ডিংলি তাকে ইনভেস্টিগেশন করতে দিবা, সেটা হবে আমাদের দায়িত্ব। তারপরেও তুমি যদি বলো যে এর কোনো আলাদা কোনো রেডিওলজিক্যাল ফিচার আছে কিনা যেটা দিয়ে আমি সাসপেক্ট করতে পারি যে দিস ইজ মেলিডোসিস, তাহলে একটা বললাম যে প্রথমে একটু নোডুলার অপাসিটি, দেন রেপিডলি এক্সপান্ডিং ডেসপাইট হ্যাভিং অ্যান্টিবায়োটিক, দ্যাট ইজ নট কাভারিং মেলিডোসিস, সেটা হতে পারে। তারপর তোমার এটা আপার লোবে ইনভলভমেন্ট হয় বেশি, যদি মানে সেপ্টিসেমিক ফর্মে হয় সাধারণত আপার লোবে, আর যদি আইসোলেটেড কমিউনিটি অ্যাকোয়ার্ড নিউমোনিয়া হয় সেটা হয় লোয়ার লোবে। একটা মজার ব্যাপার হলো যে মেলিডোসিসের কেভিটিতে তোমার ওয়াল হবে খুব থিন, এখন এখানে কোনো ফ্লুইড লেভেল থাকবে না, পুরাটাই তোমার এয়ার। এরকম যদি তুমি পাও, তাই না, এরকম পেলেও কিন্তু আমরা টিবি চিন্তা করে টিবির ওষুধ দিয়ে দিই যে ক্রনিক ইলনেস আছে পেশেন্টের। এই সবসময় কিন্তু মেলিডোসিস, অলরেডি হাসান বলেছে যে মেলিডোসিস মানেই কিন্তু সে সেপ্টিসেমিয়া নিয়ে, সে একুট ইলনেস নিয়ে আসবে না, সে ক্রনিক ফর্মে আসতে পারে, সে টিউবারকুলোসিসের মতো ল্যাটেন্ট ফর্মে আসতে পারে, যে ইনফেকশন হয়েছে 2012 সালে আর এটার ম্যানিফেস্টেশন হয়েছে 2020 সালে, সেটা হতে পারে, বা আরো পরেও তোমার হতে পারে। হ্যাঁ, ফর জাস্ট উদাহরণ হিসেবে বললাম, জাস্ট টিভির মতো অনেক দিন ধরে এটা কিন্তু সার্ভাইভ করতে পারে, ইন্টারসেলুলার, এক্সট্রাসেলুলার সব জায়গাতেই বডির এটা তোমার সে টিকে থাকতে পারে। সেজন্য কোনো পেশেন্ট যদি একুট সেপ্টিসেমিক ইলনেস নিয়ে আসে, আমরা যখন মেলিডোসিস চিন্তা করব জাস্ট ক্রনিক একটা কন্ডিশন, ধরো যে লাং অ্যাবসেসের মতো ফিচার নিয়ে আসে, তাকে আমি মেলিডোসিস চিন্তা করব। আমি শুধু রেসপিরেটরিটা বলতেছি, অন্য অর্গানে তো আসি ক্রনিক ফর্মে সে থাকতে পারে। আবার যদি ল্যাটেন্ট ফর্মে থাকে পরে, সেটা অবশ্য বোঝা কঠিন। এমন হতে পারে সে 10 বছর আগে ধান খেতে কাজ করতো, এখন সে আর করে না, তো হিস্ট্রি দিচ্ছে যে আমি তো এখন আম, কি বলে যে আমি মিলে কাজ করি, জুট মিলে কাজ করি। তুমি তখন হয়তো বললা যে জুট মিলে কাজ করে তার আর কি মেলিডোসিস হবে, কিন্তু তুমি হিস্ট্রি নিয়ে যদি দেখো যে না 15 বছর আগে সে কৃষক ছিল, এবং তার আগে 20 বছর ধরে সে ধান খেতে কাজ করতো, ওটা পসিবল যে তখন সে ইনফেকশন অ্যাকোয়ার করেছে,
এখন তার হয়েছে। তো রেডিওলজিক্যালি আমরা দুইটা পয়েন্ট পেলাম, যে যদি থিন ওয়াল কেভিটি হয় এবং ফ্লুইড লেভেল না থাকে, এটা একটা। আরেকটা মজার ব্যাপার হলো মেলিডোসিসে আপার লোব ইনভলভমেন্ট হলেও একদম অ্যাপেক্সটা স্পেয়ার করে, অ্যাপেক্স সাধারণত ইনভলভ হয় না। কিন্তু সেটা তো শতভাগ ক্ষেত্রেই হবে এমন কোনো কথা নাই, ওইটার উপর ভিত্তি করেই তুমি তাকে ট্রিটমেন্ট দিবে তা না, কিন্তু তোমাকে যাতে স্ট্রাইক করে যে আই শুড ইনভেস্টিগেট মেলিডোসিস। আর যদি কোনো লাং অ্যাবসেসের, লাং প্যাথোলজির সাথে, সেটা অ্যাবসেস হোক, নিউমোনিয়া হোক, কেভিটি হোক, তার সঙ্গে যদি কোনো ভিসারাল অ্যাবসেস থাকে, হ্যাঁ, যে বিশেষ করে স্প্লিনের অ্যাবসেস, লাংসের পরের সেকেন্ড অর্গান কিন্তু স্প্লিন, এবং স্প্লিনিক অ্যাবসেস বিশেষ করে যদি মাল্টিপল অ্যাবসেস হয়, তুমি এক নম্বরে চিন্তা করবা যে এটা মেলিডোসিস কিনা। তাহলে একটা পেশেন্টের, যদি তোমার প্রশ্ন ছিল যে যদি অন্য অর্গান ইনভলভ না হয়, তাহলেও আমরা কিন্তু ক্লু পাচ্ছি যে যে পয়েন্টগুলি বললাম। আর সাথে যদি স্প্লিনিক অ্যাবসেস থাকে, ইউ উইল থিঙ্ক এটা মেলিডোসিস হতে পারে, তুমি চিন্তা করবা। আর যদি লিভার স্প্লিন দুইটার সাথে আবার লাংস প্যাথোলজি থাকে, যে লিভারও, যেমন ফর এক্সাম্পল এখানে দেখো এই যে স্প্লিনিক অ্যাবসেস, এরকম মাল্টিপল স্প্লিনিক অ্যাবসেস থাকলে এখানে স্প্লিনও, লিভারও একটা অ্যাবসেস আছে সাথে, আর ওই লাং প্যাথোলজি থাকলে তুমি অলমোস্ট শিওর থাকো যে এটা মেলিডোসিস হওয়ার সম্ভাবনা বেশি। আবার এই স্প্লিনিক অ্যাবসেসটা লাংস ছাড়াও কিন্তু হতে পারে, রেসপিরেটরি ছাড়াও হতে পারে। আর দুইটা থাকলে তুমি আরো শিওর, স্প্লিনিক অ্যাবসেস এন্ড লিভার অ্যাবসেস একসাথে আছে। সাথে যদি রেসপিরেটরি থাকে, তুমি আরো শিওর। রেসপিরেটরি না থাকলেও তোমাকে চিন্তা করতে হবে যে এটা মেলিডোসিস কিনা। তাহলে আমরা বললাম যে মাল্টিপল স্প্লিনিক অ্যাবসেস থাকলে আমরা মেলিডোসিস চিন্তা করব। যদি কনকারেন্ট লিভার এবং স্প্লিনিক অ্যাবসেস থাকে উইদাউট রেসপিরেটরি ইনভলভমেন্ট, আমরা তার মেলিডোসিস চিন্তা করব। আর আরেকটা যদিও একটু এটিপিক্যাল, যে প্রোস্টেট তো ইনভলভমেন্ট হয়, প্রোস্টেটের যদি একটু পেরিফেরালি প্যাথোলজি থাকে, ওইটা আসলে আমাদের জন্য খুব প্র্যাকটিক্যাল না, পিএসএ খুব একটা বাড়ে নাই বা বাড়ছে, সেক্ষেত্রে আমরা মেলিডোসিস চিন্তা করব। আমি যদি একটু সামারি করি তোমাদের একটু সময় নিয়ে, যে আপার লোব ইনভলভমেন্ট, অ্যাপেক্স স্পেয়ার্ড, আপার লোব কেভিটি, থিন ওয়াল কিন্তু কোনো ফ্লুইড নাই অথবা এনি সাইডে কেভিটি, লাং প্লাস কনকারেন্ট স্প্লিনিক অ্যাবসেস অথবা কনকারেন্ট লিভার এবং স্প্লিনিক অ্যাবসেস, এইভাবে যদি আসে, বিশেষ করে কোনো ফার্মার যার নাকি ধান ক্ষেত পাট খেতে কাজ করার মানে অকুপেশন, তোমাকে মেলিডোসিস চিন্তা করতেই হবে, এবং তাকে তুমি যদি ইনভেস্টিগেট না করো সেটা অন্যায় হবে। এমনকি এমনও হবে যে তুমি এই ক্লিনিক্যাল জাজমেন্টের উপর ভিত্তি করে তার ইনভেস্টিগেশন ছাড়াই তাকে ট্রিটমেন্ট শুরু করে দিতে হবে। যেটা যে হাসান বলল যে সেপ্টাজিডিম বা ইমিপেনাম মেরোপেনাম 3 সপ্তাহের জন্য, তারপরে প্রায় আরো 12 সপ্তাহের জন্য, মানে হ্যাঁ 12 উইকের জন্য ডক্সিসাইক্লিন কোট্রিম কম্বাইনেশন ওইটা দেওয়া। ওই লাইনে ট্রিটমেন্ট তোমাকে শুরু করতে হবে, কখনো কখনো উইদাউট ইনভেস্টিগেশন, তোমার জাস্ট ফ্রম এই সিনারিও, এপিডেমিওলজি, অকুপেশন, ইনভলভমেন্ট অফ অর্গানস, এসব কিছু। তারপরে তুমি এই আরেকটা যাই, হাসান যে ছবিটা দেখালো, এই তোমার যদি তোমার প্রশ্ন ছিল যে যদি ভেরিয়েবল কম্বিনেশন না হয় তখন কি করব, সেটার অ্যান্সার ছিল সেটা। আর যদি এরকম ভেরিয়েবল কম্বিনেশনে থাকে, তাহলে তো তোমাকে আরো বেশি চিন্তা করতে হবে যেটা মেলিডোসিস কিনা। তো সাধারণত রেসপিরেটরিটা আদার অর্গান ইনভলভমেন্ট ছাড়াও হতে পারে, উইদাউট ডিজিমিনেশন। কিন্তু ধরো যে স্কিন বা মাসকুলোস্কেলেটাল বা ব্রেন, ইভেন সিএনএস, ওগুলি সাধারণত পার্ট অফ ডিজিমিনেশন হয়, এগুলির সাথে অন্য অর্গান থাকবে। কিন্তু লাং, রেসপিরেটরি ইজ নট অলওয়েজ পার্ট অফ ডিজিমিনেশন, সে একাই হতে পারে। ধরো ইনহেলেশনের মাধ্যমে নিল, অনলি লাং এর মধ্যে এটা রেস্ট্রিক্টেড থাকতে পারে। বিশেষ করে অ্যাবসেস, দেখো সব জায়গায় অ্যাবসেস অ্যাবসেস। আর মাসকুলোস্কেলেটাল সিস্টেম যদি বলি, যে তুমি এখানে স্কিন, সফট টিস্যু, বোনে এমন কোনো প্যাথোলজি নাই যেটা এটা করতে পারে না। ধর স্টেফিলোকক্কাল কি হতে পারে, এটা তো স্টেফিলোকক্কাস না, অ্যাবসেস বলো, সেলুলাইটিস বলো, নেক্রোটাইজিং ফাসাইটিস বলো, সাইনাস বলো, সেপটিক আর্থ্রাইটিস বলো, বয়েল বলো, আলসার বলো, কার্বাঙ্কেল বলো, ফারাঙ্কেল বলো, মানে এনি প্যাথোলজি উইদিন স্কিন অ্যান্ড বোন যদি হয়, অস্টিওমাইলিটিস, তোমাকে আমাদের দেশের প্রেক্ষিতে তোমাকে এটা চিন্তা করতে হবে, মেলিডোসিসটা চিন্তা করতে হবে। মামুন ক্লিয়ার?
জি স্যার, ক্লিয়ার স্যার। আর কারো কোনো প্রশ্ন? এই যে আমরা যে বারবার বলতেছি যে আমাদের এলাকা আমাদের এলাকা, এই যে কালকে তোমাদেরকে একটু ক্রান্তীয় অঞ্চল সম্বন্ধে বলেছিলাম যে আমরা প্রায়ই পড়ি যে ট্রপিক্যাল সাবট্রপিক্যাল মেডিসিনে, তাই না? আমাদের এই ডিজিজ গুলি তো, যেমন ম্যালেরিয়া পড়তে গেলে ট্রপিক্যাল, ব্রুসেলোসিস পড়তে গেলে ট্রপিক্যাল, তারপরে প্যারাসাইট পড়তে গেলে ট্রপিক্যাল এরিয়া। কিন্তু হোয়াট ইজ ট্রপিক্যাল এটা নিয়ে কিন্তু ক্লিয়ার কাট ধারণা থাকতে হবে। এই যে দেখো, এটা হলো যে বিষুব রেখা, এই বিষুব রেখার 23 ডিগ্রি উত্তর, তাই না? এই যে বাংলাদেশ দেখা যাচ্ছে 23 ডিগ্রি উত্তরে মকর ক্রান্তি, আর 23 ডিগ্রি দক্ষিণে হলো অ্যাকচুয়ালি কর্কট ক্রান্তি, আর 23 ডিগ্রি দক্ষিণে হলো তোমার মকর ক্রান্তি। এই যে এরিয়াটুকু, এই এরিয়াটা হলো তোমার ক্রান্তীয় অঞ্চল বা ট্রপিক্যাল এরিয়া। এই তবে মেলিডোসিসটা সাধারণত এই এরিয়াতে বেশি হয়, মনে হয় এখানে ধান ক্ষেত বেশি, সেই জন্য হতে পারে। হ্যাঁ, এবং আউট অফ দিস এরিয়া মেলিডোসিসটা মোটামুটি আননোন। এই জায়গায় কখনো মেলিডোসিস পাবা না, এসব এরিয়াতে মেলিডোসিস পাবা না। তারপরে তোমার এই ট্রপিক্যাল এরিয়া থেকে আরেকটু দূরে, ধরো যে এটা তো 23 ডিগ্রি দক্ষিণ, এটা হলো 23 ডিগ্রি উত্তর, এটা যদি তুমি 40 ডিগ্রি পর্যন্ত যাও, এইখান থেকে এই পর্যন্ত যে এরিয়াটা, এখান থেকে এই পর্যন্ত যে এরিয়াটা, মানে 23 থেকে 40 বা 35, এটাকে বলে সাবট্রপিক্যাল, উপক্রান্তীয় অঞ্চল। এই সাবট্রপিক্যালও কিছু কিছু ডিজিজ হয়, যেমন গতকাল প্যারাসাইটোলজিটা যেটা বললাম। তবে মেলিডোসিস সাধারণত ট্রপিক্যাল এরিয়াতেই বেশি হয়, যেমন এই বাংলাদেশ, তারপরে তোমার ইন্ডিয়ার মধ্যে মনে করো, দেখো ইন্ডিয়ার একটা অংশ পড়ছে কিন্তু ট্রপিক্যাল এরিয়ার বাইরে, কিন্তু সাবট্রপিক্যালে পড়ছে। এই জন্য উত্তর ইন্ডিয়ার চেয়ে দক্ষিণ ইন্ডিয়াতে, সাউথ ইন্ডিয়াতে তোমার মেলিডোসিস বেশি হয়। তুমি যদি এপিডেমিওলজি পড়ো দেখবা যে দিল্লির চেয়ে তামিলনাড়ুতে বেশি, বিকজ ইট ইজ ইন দ্য ট্রপিক্যাল এরিয়া। এই ট্রপিক্যাল এরিয়াতে হচ্ছে, যদিও সাবট্রপিক্যাল এরিয়াতে তোমার উপরের অংশটুকু পড়ে গেছে। এবং এটা কখনোই মানে জাস্ট কল্পনা করা যাবে না যে কোথায় কোথায়। যেমন মনে করো যে অস্ট্রেলিয়ার উত্তর অংশে মেলিডোসিসের এপিডেমিওলজি হাসান বলছে, অস্ট্রেলিয়ার উত্তর অংশে তোমার মেলিডোসিস বেশি হয়। হোয়াই? বিকজ দিস ইজ পার্ট অফ ট্রপিক্যাল এরিয়া, এই যে ট্রপিক্যালি। আর যে কর্কট ক্রান্তি যে যাই বললাম, কালকে অবশ্য আমি একটু ভুল বলেছি, মামুনের বাড়ি তো যশোর, যশোরের আরেকটু উত্তর দিয়ে যায় চুয়াডাঙ্গা ঝিনাইদহ থেকে এই যে এদিক দিয়ে যায় তোমার এই যে কুমিল্লার উপর দিয়ে, কুমিল্লা জিলা স্কুলের উপর দিয়ে, দেবিদ্বারের একটু দক্ষিণ দিয়ে, এই যে এইখান দিয়ে তোমার এটা যাচ্ছে। তো যাই হোক, আমরা বারবার ট্রপিক্যাল বলতেছি এই জন্য যে দিস ইজ রেস্ট্রিক্টেড টু দিস এরিয়া, এই এরিয়াতে, এর বাইরে যাবে না। আর নট অনলি মেলিডোসিস, অনেক ডিজিজই আছে যে ট্রপিক্যাল এরিয়াতেই হয়, এবং সেই জন্য ট্রপিক্যাল মেডিসিন নামে কিন্তু একটা এমডি কোর্স চালু হয়েছিল। এখন ফয়েজ স্যার এবং রিদওয়ান স্যারের স্পেশাল ইন্টারেস্ট আছে এই ট্রপিক্যাল ডিজিজ গুলির প্রতি, এবং স্যাররা একটা কোর্সও খুলেছেন চিটাগাংয়ে, ট্রপিক্যাল ডিজিজ। আচ্ছা, তাহলে তোমাদের আর কারণ প্রশ্ন? মামুন প্রশ্ন করলা, তারপরে অনল কোথায়? আমার কোশ্চেন ছিল। জি হ্যাঁ স্যার, হ্যাঁ, প্রশ্ন করো। থ্যাংক ইউ ফর নাইস প্রেজেন্টেশন। আচ্ছা, আমরা যে ডায়াগনোসিস না, আমার প্রেজেন্টেশন না, মাইক্রোবায়োলজি, প্রেজেন্টেশন তো ছিল হাসানের। হ্যাঁ জি স্যার, ডক্টর হ্যাঁ হাসান মাহমুদকে বলেছি স্যার। হ্যাঁ হ্যাঁ স্যার, মাইক্রোবায়োলজির ফান্ডিংসটা কি হবে স্যার? ইনভেস্টিগেশনে আমরা কি পাবো মাইক্রোবায়োলজির ফান্ডিংসটা? হ্যাঁ, হাসান তুমি তো স্লাইড দেখিয়েছিলা, তো ওইটা কি ওই আলপিন শেপ, আলপিনের মতো পাওয়া যায়, সেটাকে তুমি যদি কালচার করো এবং মাইক্রোস্কোপি করো। হাসান অ্যানসার এটা করো। স্যার কালচার না সবসময় পাওয়া যায় না স্যার। একবার স্যার আমি না, মেডিসিন কালচারে অর্ডার ছিলাম সবসময় স্যার। পাওয়া যায় না বলেই তো আমরা বললাম যে আহ, এই আমাদের ক্লিনিক্যাল জাজমেন্টের উপর অনেক সময় তোমাকে ট্রিটমেন্ট দিয়ে দিতে হবে। অলওয়েজ কালচারে পাবাই এমন তো কোনো কথা নাই, কিন্তু তোমায় করতে হবে। এবং কালচারে কি কি স্পেসিমেন নিব সেটা তোমার কিন্তু লেখা আছে। ব্লাড নেই, থ্রোট সোয়াব নেই, তারপরে পাস নেই, সেগুলি নিয়ে তোমাকে কালচার করতে হবে। আর কারো কোনো প্রশ্ন? থ্যাঙ্কস টু প্রেজেন্টার ফর ইওর, শোনা যাচ্ছে আমার কথা? হ্যাঁ, শোনা যাচ্ছে। থ্যাঙ্কস টু প্রেজেন্টার ফর ইওর নাইস প্রেজেন্টেশন। আমার একটা কোয়েশ্চেন ছিল যে রিস্ক ফ্যাক্টরের মধ্যে তো দেখলাম যে বেশিরভাগগুলা ইমিউনো কম্প্রোমাইজ স্টেট, তো এখানে রেনাল স্টোনটা রিস্ক ফ্যাক্টর মানে আসলে কেন, মানে এটার কি আলাদা কোনো মানে মেকানিজম বা কারণ আছে? এটা একটু দেখছিলাম যে ইনফেকশনকে সাসেপ্টেবল মানে বেশি করে আর কি, প্রমোট করে ইনফেকশন। হ্যাঁ, রেনাল এমনি কোনো স্টোন, মেকানিজম? হ্যাঁ আসলে কি এটা বেটার টার্ম হবে সিকিডি হলে। সিকিডিটা কিন্তু
কোথাও কোথাও লেখা আছে। সিকেডি আলাদা দেখিয়েছে, রেনাল স্টোন আলাদা দেখিয়েছে, তো হ্যাঁ, এটা রেনাল নিশ্চয়ই স্টোনও কোথাও আছে। পেয়েছে, এই জন্যই আর কি জানতে চাচ্ছিলাম যে রেনাল এটা স্টোনটা কি ডেভিডসনে আলাদা আছে, কারণ। কিন্তু আমি মেকানিজমটা হ্যাঁ খুঁজে হ্যাঁ, পাই। মানে মেকানিজম, আচ্ছা আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। হ্যাঁ, রেনাল স্টোনের হয়, তারপরে সিকিডিতে হয়। এখন কেন রেনাল স্টোনটা আলাদা, সেটা কি লোকাল কোনো কিডনির ইমিউনো সাপ্রেশন করে কিনা, যে লোকাল মানে কিডনির, যেই জন্য সেখানে গিয়ে তোমার বুরখালডিয়া সিউডোমালিকগুলি একুমুলেট হতে পারে। বাট সেটা হলো যে ধারণা। আমরা তাহলে জেনে তোমাকে জানাবো, জেনে পরে জানাবো। আমরা দুইজনই কেউ শিওর নাই এই মুহূর্তে। থ্যাংক ইউ। আর কারো কোনো প্রশ্ন? আচ্ছা, প্রশ্ন না থাকলে আমরা প্রফেসর মহিউদ্দিন স্যারের কাছে চলে যাব এবং আমাদের যে দুইজন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ডাক্তার তৌহিদ এবং হেনার কাছে। তারপরে তোমাদেরকে 1 মিনিট সময় দিচ্ছি ফর কোশ্চেন। আজকে কিন্তু ফেজ এ থেকে একজনও প্রশ্ন করো নাই। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, স্যার আমি একটু বলতে চাই, মামুন অনেক ভালো একটা প্রেজেন্টেশন করছে, যদিও স্যার এটা অনেক আনকমন আমাদের ইয়েতে, আমরা তারপরে পাই না রোগটা আনকমন না, আমাদের ব্রেনের মধ্যে এটা স্যার, আমরা আনকমন আসলে হিসেবে পাই সেট না হয়ে স্যার, আছে, এই জন্য আনকমন বাট হয়ে ডিজিজ যায়। ইজ কমন। আমরা খুব কমনলি ওয়ার্ডে স্যার দেখি না আসলে, এই জন্য স্যার। না যদি দেখো দুই না একটা মানে ডিজিজ স্যার আমরা, কমনলি তুমি চিন্তা করো না, আমি জি চিন্তা স্যার না করলে সেটা তো হতে দেখবো পারে না। স্যার। স্যার আমরা দুইটা ডায়াগনোস করছি, অনল ভাই ছিল আমাদের মেডিসিন ওয়ার্ডে, অনল ভাই ঠিক আসার আগ মুহূর্তে হ্যাঁ ওই হ্যাঁ, আমি সময়টাতে। ছিলাম যে হ্যাঁ বলো, রুবেলের তোমাদের সার্জারি এক্সপেরিয়েন্সটা করছিলাম। বলো, আমরা শুনি। স্যার আমি পেশেন্টটা ডিল করছিলাম, তো আমরা স্যার এটা দুইটা জায়গায় অ্যাবসেস পাইছিলাম স্যার, একটা ছিল লিভারে আর আরেকটা ছিল সম্ভবত ইউটিআই এর সাথে পাইলোনেফ্রাইটিস এইটার একটা ম্যাটার ছিল। স্কিনে ছিল না, স্কিনে ছিল। স্কিনে এটা ভালো হয়ে গেছিল, তার হিস্ট্রিটা এরকম ছিল, স্যার আগের একটা অ্যাবসেস ছিল ভালো হয়ে গেছে, সেটা মানে ভালো হয়ে এনিওয়ে যাওয়ার তোমার স্প্রিনেও অ্যাবসেস ছিল, তাই তো? এনিওয়ে আমাদের কাছে তোমার স্যার স্প্রিনে অ্যাবসেস একটা ছিল। অ্যাবসেস নিয়ে আসছে স্যার, আমাদের কাছে প্রেজেন্ট করছে সে লিভার অ্যাবসেস নিয়ে। লিভার অ্যাবসেসের সাথে সে হিস্ট্রি দিচ্ছে 1.5 থেকে 2 মাস এরকম আগে তার আবার স্কিনে অ্যাবসেস হয়েছিল, ইউটিআই ইউরিনের সাথে ডায়াগনোস ছিল যে ইউরিন পাস উইথ ইউটিআই, এরকম একটা ডায়াগনোসিস ছিল, সাথে স্কিনের যেগুলো এগুলো সব ভালো হয়ে গেছে। আমাদের কাছে আসছে শুধু লিভার অ্যাবসেস, তাও কোনো খুব জ্বর নাই, জ্বর টর ছিল না, জ্বর ছিল, জ্বর আমাদের কাছে যেদিন আসছে তারপর আর জ্বরটা ছিল না। আমরা তখন আগের অ্যাবসেসের হিস্ট্রি শুনে একটা চিন্তা ভাবনা করলাম যে মেলিওডোসিস হয় কিনা। তো রোহিত স্যার বললো ড্রেন করে এটা কালচার করার জন্য। ইন দ্য মিন টাইম আমরা স্যার সেপ্টাজিনিম শুরু করছিলাম। তো পেশেন্ট আস্তে আস্তে কেমন করে যিনি ড্রাউজি হয়ে যাচ্ছে 5 থেকে 6 দিনের মাথায় ড্রাউজি হয়ে যাচ্ছে। আমরা হয়তো ভাবছি, তারপর যেটা হলো স্যার ওই অ্যাবসেস ড্রেন করে পাঠানোর পর ওটা ডায়াগনোসিসে মেলিওডোসিস আসে নাই। আমরা তখন কি আসছিল মনে না, কিন্তু মেলিওডোসিস আসে নাই এবং ওটার সেন্সিটিভিটি খুব একটা, এই যে কিছু স্টেফিলোককাস কি যেন পাইছিল, ওটা থেকে একটা অ্যান্টিবায়োটিক ওরা রিকমেন্ডেশন করছে। তো স্যার বলতেছিল যে এটা আসলে কি না, এটা পাঠাইতে পারো কিনা একটু দেখো। রোগীর লোক তো এটা এক্সস্টেড, রোগী খারাপ হচ্ছে, এরা চাচ্ছে না করতে, স্যার অলরেডি 10-12 দিন পার হয়ে গেছে, রেসপন্সটা খুব একটা ভালো ছিল না। তারপর ফাইনাল কি হলো? তারপরে স্যার আমরা আবার বারডেমে একজন আবার স্যার বারডেমে পাঠাইছি আমরা স্যার রিপোর্টের জন্য, কালচার করার জন্য পাস কালেক্ট করে বারডেমে একজন ম্যাডামের কাছে স্পেসিফিকলি ওনার কাছে পাঠাইছি স্যারের রিকমেন্ডেশন নিয়ে। এটাতে ওনাকে দিয়ে আসছি যে এই 5টা কালচার করে আমাদের জানানোর জন্য যে তার মেলিওডোসিস আছে কিনা, স্পেসিফিক করে যে মেলিওডোসিস আছে কিনা এরকম করে আমরা রিকমেন্ডেশন করছি। হ্যাঁ, ওইভাবে আসলে করতে হয়। হ্যাঁ হ্যাঁ। তখন স্যার উনি ওইটাতে রিকমেন্ড করছে যে না এটা মেলিওডোসিস। তারপর স্যার আমরা ট্রিটমেন্ট, তখন পেশেন্ট পার্টিকে আমরা একটু স্ট্রংলি কাউন্সেলিং করছি যে ট্রিটমেন্টের রেসপন্স করতেছে না, কিন্তু করবে, একটু সময় লাগবে। 3 থেকে 4 সপ্তাহ মাথায় স্যার পেশেন্টের রেসপন্স করছে। হ্যাঁ, তার মানে আমরা তো সেটাই কন্টিনিউ বললাম করে গেছি যে তোমাকে অলওয়েজ মানে পজিটিভ আসবেই এমন কথা নেই, তোমার ক্লিনিক্যাল জাজমেন্টের উপর ট্রিটমেন্ট শুরু করতে হবে, তাই না? আমরা কিন্তু সেটা এই পয়েন্টটা আমরা মেনশন করেছি। এবং আরেকটা ব্যাপার এই যে এটা যখন তুমি অ্যাডভাইস করবা, তোমার মাথায় যদি মেলিওডোসিস থাকে, তুমি এটা একটা নোট লিখে দিবা যে এখানে একটা স্পেশাল ব্যাপার আছে, হ্যাঁ, যে আমরা এটা মেলিওডোসিস চিন্তা করতেছি, স্পেশালি এটা আমাদেরকে এক্সক্লুড বা এস্টাবলিশ করে দেন। এটা কিন্তু আইডিয়াল নিয়মই, এই যে মেলিওডোসিসের বেলায় তোমাকে নোট লিখে দিতে হবে।
সুতরাং আমাদের লার্নিং হলো যে এটা নেগেটিভ আসতে পারে, আর রিপোর্টকে আমরা চিকিৎসা করব না, আমাদের ক্লিনিক্যাল জাজমেন্ট যে যদি এরকম হয় যে মাল্টিপল সাইটে অ্যাবসেস, বিশেষ করে স্প্লিনিক অ্যাবসেস, বিশেষ করে লিভার অ্যাবসেস, নট মানে একটু রিলেটিভলি মোর টক্সিক, এইসব ক্ষেত্রে আমরা অবশ্যই চিন্তা করব যে এটা মেলিডোসিস। আর তার অকুপেশন, ধান খেতে কাজ করা, পাট খেতে কাজ করা, সেটা তো আসি। হ্যাঁ, ফেজ এ থেকে আর কারো কোনো প্রশ্ন অথবা অভিজ্ঞতা, এক্সপিরিয়েন্স? স্যার আমি একটু বলতে চাইছিলাম যে আমাদের একটা পেশেন্টের জন্য আমি ফোন দিছিলাম, ওই এরকম সাসপেক্ট করলে ওই বারডেমের ম্যাডাম আছে যে ওই যে বললো যে ওই ম্যাডাম হলো স্পেশালিস্ট এই বিষয়ে। আচ্ছা, তো ম্যাডামের সাথে যদি কারো মানে কোনো সন্দেহ করি যে স্ট্রংলি, তো ম্যাডামকে সরাসরি ফোন দেওয়া যায়। ফোন দিয়ে ম্যাডামের সাথে বলতে হয় যে ম্যাডাম এরকম পারবো, কিভাবে পাঠাবো না পাঠাবো। তো সেই ক্ষেত্রে মানে ডায়াগনস্টিক ইলটা একটু বাড়ে আর কি, সেটা বলার জন্য বলছি। না সেটাই আমাদের, ওইটাই কিন্তু নিয়ম। শুধু ওই ম্যাডামের জন্যই না, তুমি যে ক্ষেত্রেই পাঠাও, যে কোনো জায়গায় পাঠাও, তুমি যখন এটা চিন্তা করবা, মেলিডোসিস চিন্তা করবা, তখন তোমাকে একটু নোট করে দিতে হবে যে আমি আমার ডিফারেনশিয়াল ডায়াগনোসিসে মেলিডোসিস আছে, অথবা আমার প্রভিশনাল ডায়াগনোসিস মেলিডোসিস, এইটা তোমাকে মাইক্রোবায়োলজিস্টকে ইনফর্ম করতে হবে। না করলে সেটা তোমার ফল্ট। হ্যাঁ, ম্যাডামকে ধন্যবাদ। ম্যাডামের কথা এই জন্য বললাম যে না, ম্যাডামের কথা এই জন্য বললাম যে ওই বাংলাদেশের স্যার স্পেশালিস্ট নাই তেমন বেশি, এই জন্য ম্যাডামের কথা বললাম যে মাইক্রোবায়োলজিস্ট হলেও এই বিষয়ে স্পেশালিস্ট খুবই কম। কি নাম ম্যাডামের? নাম মনে আছে? আমরা সবাই জেনে রাখি। ম্যাডামের নামটা আমি পরে বলতে আচ্ছা, পারবো, পরে আমাদের আমি একটু ভুলে গেছি এই মুহূর্তে। হ্যাঁ, পরে জানাও। আচ্ছা, আর কারো কোনো মতামত? আচ্ছা, যদি আর কারো কোনো প্রশ্ন বা মতামত না থাকে, আমরা তাহলে যাচ্ছি তৌহিদ, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর তৌহিদ, তুমি কিছু বলো। হ্যাঁ, ধন্যবাদ হাসানকে যে সুন্দর করে সে প্রেজেন্ট করেছে, অল্প সময়ের মধ্যে মেইন ইনফরমেশন গুলো সে আমাদেরকে উপস্থাপন করেছে। আর যদিও এই কথাটা আমাদের মধ্যে প্রায় আসছে, স্যারও স্পেসিফিক খুব জোর দিয়ে বলেছেন আসলে এটা কমন ডিজিজ, কিন্তু আমরা কমনলি ডায়াগনোসিস করতে পারি না, এই জন্যই আমাদের কাছে আনকমন। যেহেতু এই রিজনে এটার প্রাদুর্ভাব বেশি, আর আমাদের মাটি আর পানির সাথে আমাদের জীবন, সুতরাং আমাদের হওয়ার সম্ভাবনা অনেক বেশি। সেই হিসেবে আমাদের দেশে এর সংখ্যা নিহাত কম হওয়ার কথা না। পার্টিকুলার লোকালাইজ ইনফেকশন অনেক সময় দেখা গেলো যে স্কিনে, যেহেতু এটা অ্যাব্রেটেড স্কিনের মাধ্যমে ইনফেক্টেড হতে পারে, সুতরাং লোকালাইজড স্কিনে কোনো অ্যাবসেস বা লোকালাইজড যে লেশন গুলো অনেক সময় হলো, বাট হয়তো নর্মালি সে কোনো অ্যান্টিবায়োটিক খাচ্ছে বা অ্যান্টিবায়োটিক হয়তো বা কিছু সাপ্রেসড হয়ে গেল, এই জন্য হয়তো ডায়াগনোসিস আর হলো না। আচ্ছা, আবার এটার সোর্স হচ্ছে ইনহেলেশন, সোর্সটা একটা ইম্পর্টেন্ট সোর্স। তো সুতরাং কন্টামিনেটেড ওয়াটার থেকে আমরা যারা পার্টিকুলারলি কন্টামিনেটেড ওয়াটার যদি অ্যারোসোলাইজেশন হয়, তাহলে অ্যারোসোলাইজেশন থেকে এটা ইনহেলেশন হওয়ার চান্সটা বেশি। মাটি থেকে সরাসরি অ্যারোসোলাইজেশন মানে আমাদের শ্বাস নিতে ঢোকার সম্ভাবনা কম। সুতরাং কন্টামিনেটেড ওয়াটার যদি অ্যারোসোলাইজেশন হয়, তাহলে আমাদের ইনহেলেশন হওয়ার চান্স বেশি থাকে। এই ক্ষেত্রে একটা মনে রাখতে হবে যে আমাদের যারা শাওয়ারে গোসল করি, অনেক সময় শাওয়ারেও অনেক সময় অ্যারোসোলাইজেশন খুব যদি বেশি প্রোডাক্ট হয়, তাহলে এরকম পানিবাহিত জীবাণুগুলো আমাদের ফুসফুসে ঢুকতে পারে। 2 নম্বর হচ্ছে যে এটা যেহেতু কিছু আমাদের ইনফেক্টিভ ডিজিজ আছে, কিছু নন ইনফেক্টিভ কন্ডিশন আছে যেগুলো মাল্টি সিস্টেম ইনভলভমেন্ট করে, তাহলে আমাদের সব ক্ষেত্রে রাখতে হবে যে মাল্টি সিস্টেম ইনভলভমেন্ট হলে ইনফেক্টিভ অর্গানিজম কোনগুলো আসে আর নন ইনফেক্টিভ কজগুলো কোনগুলো আসে, এগুলো আমাদেরকে একটু ডিফারেন্সিয়েট করতে হবে। আর আমাদের দেশে যেহেতু টিউবারকুলোসিসের একটি প্রাদুর্ভাব বেশি, এটা টিউবারকুলোসিসের সাথে খুবই মিমিক করে এই ইনফেকশনটা, যেহেতু এটা ব্যাকটেরিয়া ইনফেকশন, কিন্তু এটা টিউবারকুলোসিসের সাথে খুবই মিমিক করে। সুতরাং এটা ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস রাখতে হবে। অনেক সময় আমরা টিবি মনে করছি, বাট অর্গানিজম আইসোলেট না করে আমরা টিবির ওষুধ দিচ্ছি। আর ওই যে মামুন যেটা বললো, বা টোটালি অ্যাজ এ হোল মাইক্রোবায়োলজিস্ট বা যারা এটা এক্সামিনেশন করবে, তাদের যদি খুব কশাস না থাকেন, তো অনেক সময় নর্মাল অর্গানিজমকে মনে করে বা এটা কন্টামিনেটেড মনে করে তারা এটা ডিসকার্ড করে দেয়। সুতরাং অরিজিনালি কালচারে এটা আসে না। আর কালচার আসে না কারণ ওই যে আগে থেকে তাদের মেনশন করতে হয় এটা আলাদা আগার মিডিয়া ব্যবহার করতে হয়। নরমালি যে ব্লাড আগার বা কিছু আগার মিডিয়ার মধ্যে একটু ডিফারেন্স আছে, আবার এটা ইনকিউবেট টাইমটা একটু বেশি প্রলং দিতে হয়। নরমালি সাধারণত 48 থেকে 72 ঘন্টার মধ্যে ওরা ইনকিউবেট করে অর্গানিজম না আসলে তো ওটা ডিসকার্ড করে দেয়, কিন্তু এই ক্ষেত্রে একটু ডিউরেশনটা একটু বেশি রাখতে হয় ফর ডেভেলপমেন্ট অফ মেলিডোসিস মানে পার্কোলরিয়া সিটোমেলি। আর যেহেতু এটা কমন কিছু অ্যান্টিবায়োটিকের রেসপন্স করে, কখনো কখনো হয়তো এরকম অনেক পেশেন্ট হয়তো সেরে যাচ্ছে বা সাবক্লিনিক্যাল থেকে যাচ্ছে, তো এটা আর কি। আর এটার লম্বা সময় যে অ্যান্টিবায়োটিক দিতে হয় এটা একটা বিষয় তো বলেছি।
এই তো, ধন্যবাদ হাসানকে সুন্দর প্রেজেন্ট করার জন্য। হ্যাঁ, থ্যাংক ইউ তহিদ। হ্যাঁ, এটা তোমার ইনহেলেশন একটা রুট, ইনহেলেশন ছাড়াও তোমার অনেক স্কিন পেনিট্রেশন বা ইনকুলুশনের মাধ্যমে কিন্তু হতে পারে, হয়ে এটা হ্যামাটোজেনাস স্প্রেড হয়েও করতে পারে। মানে ইন এনি রুটে বডিতে একবার ঢুকতে পারলেই এটার একটা ডিজিমিনেশনের রিস্ক থাকবে, বিশেষ করে যদি ওই রিস্ক ফ্যাক্টরগুলি থাকে। এবং রিস্ক ফ্যাক্টরের মধ্যে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হলো তোমার ডায়াবেটিস মেলিটাস। ডায়াবেটিস যত বাড়তেছে এই তোমার মেলিডোসিসের ইনসিডেন্স প্রিভিলেন্স সেটাও তোমার বাড়তেছে, এবং মেলিডিসিসের তোমার মর্টালিটিও কিন্তু তোমার বাড়তেছে এই ডায়াবেটিসের সাথে, এবং এটা দুটা একদম ইন্টার রিলেটেড। আর যেটা তহিদ বললা যে হ্যাঁ আমরা তো ট্রিটমেন্ট লম্বা সময় ধরে দিবই, দেওয়ার পরও আবার যে মেইনটেনেন্স থেরাপি দিতে হয় আরো 12 সপ্তাহ, যেমন সেখানে একটা ড্রাগ না, ডক্সিসাইক্লিন প্লাস কোট্রিম দুইটার কম্বিনেশন দিতে হবে, একটা দিলেও তোমার এখানে হবে না। আর আরেকটা ফ্যাক্ট সেটা হলো যে আমাদের কমিউনিটি অ্যাকোয়ার্ড যত সেপ্টিসেমিয়া আছে তার 20% কিন্তু মেলিডোসিস। তাহলে আমরা কতজনকে চিন্তা করি? যেমন আশরাফ বললো যে এটা তো খুব রেয়ার ডিজিজ, আসলে রেয়ার না, যে এটা আমরা চিন্তা করি না। আমাদের হাই ডিগ্রি অফ সাসপিশন যদি মেনটেন করে আমরা যদি এটা অ্যাকর্ডিংলি ইনভেস্টিগেট করি, তাহলে দেখা যাবে যে এটা আসলে আমাদেরই প্রতিবেশী, আমাদের চারপাশে ঘোরাঘুরি করতেছে, আমরা চিন্তা না করে এটাকে দূরে সরাই রাখতেছি। আচ্ছা, এখন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ডাক্তার হেনা। জি, ধন্যবাদ আমিনুল ভাই। আজকে মামুনিটা খুব সুন্দর করে প্রেজেন্ট করেছে, আর টপিকটা সিলেক্ট করে দেওয়ার জন্য আমিনুল ভাইকে ধন্যবাদ। এটা সম্পর্কে আসলে আমাদের অ্যাওয়ারনেস কম, যেটা মেইন চ্যালেঞ্জ, যে আমাদের ক্লিনিশিয়ানদের মধ্যে, মাইক্রোবায়োলজিস্টদের মধ্যে এই মেলিওডিওসিস সম্পর্কে অ্যাওয়ারনেস মানে অ্যাওয়ারনেস কম আছে, যেই কারণে এটা আন্ডার ডায়াগনোসিস হয় আমাদের দেশে এই রোগটা থাকার পরেও। আর এটা তো আমরা দেখলাম মোর প্রেজেন্টেশন থেকে যে এটা হাইলি প্যাথোজেনিক একটা অর্গান, যেটা সয়েল বর্ন হয়। আর একটা ডেঞ্জারাস বিষয় হচ্ছে যে এটা কিন্তু সব রুটে ইনফেক্ট করতে পারে, ইনহেলেশনেও যেতে পারে, ইনজেকশনেও যেতে পারে, ডাইরেক্ট কন্ট্যাক্টেও যেতে পারে। আবার অনেক সময় লং টার্ম একটা ল্যাটেন্ট পিরিয়ড থাকার পরে পরে ইনফেকশন হতে পারে। আর আমাদের যেহেতু কৃষি নির্ভর একটা দেশ, এখানে ফার্মার এর সংখ্যা বেশি, এবং যত পেশেন্ট আসলে আমাদের দেশে পাওয়া গিয়েছে এ পর্যন্ত কালচার পজিটিভ কেস, বেশিরভাগই দেখা গেছে যে এটা ফার্মারদের হয়েছে। তো একটা ব্যাপার হলো যে এটা আমরা যখন কালচার করতে দেই, মাইক্রোবায়োলজিস্টদের আসলে প্রপার ট্রেনিং দরকার। অনেক সময় দেখা যায়, যেটা ডক্টর তৌহিদ বললেন, যে তারা একটা এনভায়রনমেন্টাল সিউডোমোনাস মনে করে এটাকে ডিসকার্ড করে দেয়। তো আমাদের দুই দিকে অ্যাওয়ারনেস দরকার, ক্লিনিশিয়ানদের অ্যাওয়ারনেস দরকার, কারণ আমরা কোনো ডিজিজের ডিফারেনশিয়াল ডায়াগনোসিসে আসলে ফার্স্ট ইনস্ট্যান্সে কিন্তু এই মেলিওডিসিসটা আনি না বা চিন্তা করি না। আরেকটা ব্যাপার হলো এটা ট্রিটমেন্ট যেটা দেখলাম, যেটা সেফটাজিডিম, মেরোপেনাম, ইমিপেনাম, কোয়ামোক্সিক্ল্যাব, এগুলা দিয়ে ট্রিটমেন্ট করলে এটা রেসপন্স করবে, এবং পরে একটা লং টার্ম ইরাডিকেশন ট্রিটমেন্টও দিতে হবে। তো আমরা অনেক সময় লাং অ্যাবসেস ট্রিটমেন্টে কোয়ামোক্সিক্ল্যাব দিয়ে থাকি লং টার্ম। তো সেটা হতে পারে যে অনেক সময় সেটাতে রেসপন্স করে রুগী ভালো হয়ে যায়, মানে আননোটিস রুগী ভালো হয়ে গেল মেলিওডোসিস থেকে। বা আমরা অনেক ক্ষেত্রেই কিন্তু রুগী যখন রেসপন্স করে না, এম্পিরিক্যালি মেরোপেনাম দেই, ট্যাজোব্যাকটাম, পাইপারাসিলিন দেই, হয়তো সেইভাবে রুগীটা ভালো হয়ে গেল, কিন্তু আসলে আমাদের অজানার মধ্যেই থেকে যায়, অনেক রুগী ডেথ হয়ে যায়, অনেক রুগী আবার ভালো হয়ে যায়। তাহলে আমরা যদি বারবার এই যে এভাবে সিএমএ করে এই অ্যাওয়ারনেস গুলা বাড়াতে পারি। আরেকটা রিকমেন্ডেশন আছে যে আসলে এই মেলিওডিসিস সম্পর্কে আসলে আমাদের ট্রেনিং দরকার, আসলে মাইক্রোবায়োলজিস্টদের ট্রেনিং দরকার, ক্লিনিশিয়ানদেরও ট্রেনিং দরকার। আরেকটা হচ্ছে যে আমাদের দেশে যেমন কালাজ্বর, ম্যালেরিয়া, ডেঙ্গু এসব নিয়ে হেলথ পলিসি মেকারদের যত মাথা ব্যথা আছে, মেলিওডোসিস নিয়ে অত মাথা ব্যথা নাই। কিন্তু এটা আসলে থাকা উচিত, এবং এটার স্পেসিফিক গাইডলাইনও আমাদের তৈরি করে দেওয়া উচিত। এটা একটা ইনফেকশাস ডিজিজ, এবং আমাদের দেশের যারা ফার্মার তাদের একটা হেলথ হ্যাজার্ড এটা। এজন্য আমার মনে হয় যে আমরা পিরিয়ডিক্যালি এই বিষয়টা নিয়ে আলাপ করলে আমাদের অ্যাওয়ারনেসটা আরো বাড়বে, পেশেন্ট বেনিফিটেড হবে। ধন্যবাদ। হ্যাঁ, থ্যাংক ইউ হেনা। হ্যাঁ, ওই যেটা তুমি বললা যে আমরা অনেক সময় মেরোপেনাম, ইমিপেনাম দিয়ে দেই, কিন্তু দিলেই হবে না, এটা অ্যাটলিস্ট 3 উইক, 3 সপ্তাহ দিতে হবে, এবং 3 সপ্তাহ পরেও তারপরে আবার মেনটেনেন্সের জন্য ডক্সিসাইক্লিন এবং কোট্রিম আরো 12 সপ্তাহ দিতে হবে।
তাহলে আমরা যদি মেলিডোসিস মাথায় না রাখি তাহলে হবে কি ট্রিটমেন্টও তোমার হবে কি আন্ডার ট্রিটমেন্ট হয়ে যাবে, কারণ আমরা তো কখনো অন্য কোনো কন্ডিশনে এতদিন ধরে মেরোপেনাম ইমিপেনাম চালাই না। আর আরেকটা ইনফরমেশন যে মেলিডোসিসের 50-60% পেশেন্টেরই অ্যাসোসিয়েটেড ডায়াবেটিস থাকে। তার মানে ডায়াবেটিসটা হলো যে মেইন কালপ্রিট। আমরা যদি ডায়াবেটিসকে কন্ট্রোল করতে পারি তাহলে মেলিডোসিসকেও তোমার কিছুটা হলো অ্যাটলিস্ট 50% আমরা কন্ট্রোল করতে পারবো। আর ডিলেড ডায়াগনোসিস এবং আর্লি ডায়াগনোসিসের মধ্যে মর্টালিটি অনেক ভেরি করে। যখনই ডায়াগনোসিস যত ডিলে হবে মর্টালিটি তত বেশি হয়। আর আমি লাস্ট একটা পয়েন্ট বলবো যে মেলিডোসিসের আরেক নাম হলো, এটার একটা নিক নেম আছে, ডাক নাম যেটাকে বলে, এটার নিক নেম হলো গ্রেট মিমিকার। মিমিকার মানে সেটা অন্য সব ডিজিজের সঙ্গেই সে মিমিক করে, সাইমুলেট করে একই রকম। হ্যাঁ, এই জন্য এটার নামই হলো গ্রেট মিমিকার। যে হাসান যে একটা ছবি দেখালো যে এমন কোনো অর্গান নাই, এমন কোনো লোকেশন নেই যেখানে নাকি এটা তোমার প্রবলেম করতেছে না। তো যাই হোক, আমরা এখন শেষ পর্যায়ে প্রফেসর মহিউদ্দিন স্যার বলবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের প্রেজেন্টার হাসান মামুনকে ধন্যবাদ খুব সুন্দরভাবে প্রেজেন্ট করার জন্য। বুঝিয়ে আমিনুলকেও ধন্যবাদ দিচ্ছি যে রেয়ার ডিজিজ গুলো যদিও রেয়ার না, আমাদের সার্ভিলেন্স ঠিক মতো নাই দেখে আমরা হয়তো বা ডায়াগনোস করতে পারছি না। কারণ আমরা একটা কথা আছে, বাট মাইন্ড ডাজ নট নো, আই ক্যানট সি। তো আমাদের মনের মধ্যে ঢুকতে হবে আগে যে আসলে এটা সম্ভব, তখন চোখ দিয়ে রোগী দেখলে দেখা যাবে যে এগুলো আছে রোগের মধ্যে। তো এই মনে ঢোকানোর জন্য এই সিএমই গুলো। তো আমিনুলকে আল্লাহ তাআলা উত্তম বিনিময় দেয়, ও সুন্দর সুন্দর করে রেয়ার বা ইম্পর্টেন্ট টপিক গুলো আমাদের সামনে নিয়ে আসার জন্য। আজকে ডিসকাশনের মধ্যে ইম্পর্টেন্ট ডিসকাশন গুলো এটা হলো যে আমাদের দেশে যেহেতু কৃষি প্রধান দেশ, এই রোগটা প্রাদুর্ভাব যে কোনো ভাবে হইতে পারে, যে কোনো কারণে হোক। দুর্ভাগ্যজনক ভাবে এটার ডিটেলস আমাদের জানা নাই। আমাদের আমাদের পপুলেশনে কি অবস্থা, তাদের ইনসিডেন্স কি, প্রিভিলেন্স কি, কিছুই আমরা জানি না। দ্বিতীয় জিনিস হলো এটা সাসপিশন থাকতে হবে। যাদের সাসপেক্ট করব মাইক্রোবায়োলজি ডিপার্টমেন্টে টেলিফোনের মারফতে হোক বা নিজে গিয়ে হোক এটা জানাই আসতে হবে, তাহলে ওনারা ডায়াগনোসিস করতে সহজ হবে আমাদের জন্য। 3 নম্বর যে জিনিস, ডায়াগনোসিস হওয়ার পরে চিকিৎসাটা লম্বা সময় দিতে হবে এবং অ্যাকিউট ফেজ চলে যাওয়ার পরে এটা ইরেডিকেশন ফেজটাও ঠিক মতো দিতে হবে। এই 3টা জিনিস এরকম ভাবে ইম্পর্টেন্ট এখানে। তো সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। থ্যাংক ইউ স্যার। আমি কান পেতে রই, আমি কান পেতে রই, ও আমার আপন হৃদয় গহ্বরে বারে বারে কান পেতে রই। কোন গোপন বাঁশির কান্না হাসির গোপন কথা শুনে বারে 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 কান পেতে ওমর শেথা হয় বিবাগী নিভৃত নীল পদ্ম লাগি, ওমর শেথা হয় বিবাগী নিভৃত নীল পদ্ম লাগি। কোন রাতের পাখি গায়ে কাকি, রাতের পাখি গায়ে কাকি, সঙ্গীতহীন অন্ধকার বারে বারে কান পেতে কে সে কে বা জানে, কিছু তার দেখি আভাস, কিছু পাই অনুমানে, কিছু তারে বুঝি না বা। কে সে
তার দেখি আভাস, কিছু পাই অনুমানে, কিছু তার বুঝি না বা। মাঝে মাঝে তার বারোটা আমার ভাষায় পাই কি কথা